ভাবে মাদক মুক্ত বাংলাদেশ তার নির্বাচনী ইশতেহারে তিনি ঘোষণা করেছিলেন, কিন্তু আমরা কিন্তু এই মাদক মুক্ত বাংলাদেশ আমরা এখনো পর্যন্ত বাস্তবায়ন করতে পারিনি। আমি 2008 সালে যখন প্রথম আমি খুলনার মেয়র নির্বাচনের জন্য আমাকে মাননীয় প্রধানমন্ত্রী উনি নির্দেশ দেন, তখন উনি তত্ত্বাবধায়ক সরকারের কারাগারে ছিলেন। তখন মরহুম জিল্লুর রহমান একসময় আমাদের মহামান্য রাষ্ট্রপতি ছিলেন, উনি এবং আশরাফুল ইসলাম অর্থাৎ সৈয়দ নজরুল ইসলামের সন্তান আমাদের সেই যখন আমাদের প্রবাসী সরকারের বঙ্গবন্ধুর অবর্তমানে যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারই সন্তান আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ওনাদেরকে আমরা আমাকে ঢাকায় নিয়ে বলবেন যে আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেত্রী বলেছেন খুলনা সিটি কর্পোরেশনে নির্বাচন করার জন্য। আমি কিন্তু রামপাল মোংলার এমপি ছিলাম, আমি 4 বার রামপাল মোংলার এমপি, 91, 96, 2001 এবং 2018 সালে 14 সালে। অর্থাৎ আমি তখন ওনাকে বললাম যে আমি রামপাল মোংলার বাইরে আমি কোনো নির্বাচন করবো না, এটা আমার সিদ্ধান্ত। তখন আইন ছিল যে মেয়র ইলেকশন এবং পার্লামেন্ট নির্বাচন করা যায়। আমি যখন রাজি হয়ে আমি নির্বাচন করলাম, জয়লাভ করলাম, পরবর্তী পর্যায়ে তত্ত্বাবধায়ক সরকার একটা আইন করলো যে যারা মেয়র নির্বাচিত হয়েছে তারা কোনো সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। যাই হোক, আমি আমার নির্বাচনী একটা ইশতেহার ছিল এবং ভূমিদস্যু, চাঁদাবাজ এবং আমরা মাদক মুক্ত খুলনা চাই। অতএব আমি কিন্তু পর আমি 3 বার খুলনার মেয়র, এখনো কিন্তু মাদক মুক্ত হয়। আমি যখন বক্তব্য দিই সব জায়গায় কিন্তু আমার কানে ভাসে আসে যে এখনো কিন্তু মাদক খুলনার প্রত্যেকটা এলাকায় এই মাদক একটা অভিশাপ। একটা মাদক যেমন রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে, এলাকা মানুষ একটা পরিবারকে ধ্বংস করতে পারে, একটা সমাজকে পরিবেশ। অতএব এটাকে আমরা সবাই কিন্তু ঘৃণা করি, তারপরেও কিন্তু এই সমাজে মাদক এখন প্রত্যেকটা অঞ্চলে কিন্তু মাদক এটা চলমান আছে। আমরা বিভিন্ন জায়গায়, আমি প্রথম মেয়র হওয়ার পরে মাননীয় প্রধানমন্ত্রী তো দ্বিতীয়বার তিনি প্রধানমন্ত্রী হওয়ার তখন আমি এই খুলনার মেয়র হিসাবে একটা রেজুলেশন করি, আমি মহানগরী আওয়ামী লীগের সভাপতি। আমরা দেখলাম যে যখনই এই ধরনের কোনো অভিযান হয় তখন বাধা সৃষ্টি হয় দলের লোক। অর্থাৎ এই বাধা যাতে না হয়, আমি মহানগরীর সভাপতি হিসেবে বর্ধিত সভা ডেকে আমরা সিদ্ধান্ত নিলাম, রেজুলেশন করলাম যে কোনো মাদক আসক্তি এবং মাদক ব্যবসা করে তারা আওয়ামী লীগের কোনো সাংগঠনিক কোনো দক্ষ কর্মকাণ্ডে থাকতে পারবে না, এবং তাদেরকে গ্রেপ্তার করলে আওয়ামী লীগের কোনো লোক তাকে তদবির করতে পারবে না। আমরা কিন্তু এটা পুলিশ কমিশনার দিলাম এবং ডিআইজি রেঞ্জের তাদের করলাম। এটা কিন্তু এখনো অব্যাহত আছে, কিন্তু মাদক কিন্তু মুক্ত হয় না। এবং আমি 100% কনফার্ম খুলনা মহানগরীতে এমন কোন আওয়ামী লীগ নেই যার যে থানায় যে মাদকের তদবির করে, এটা আমার জানা। আমি বিভিন্ন বক্তৃতার চ্যালেঞ্জ করি, কিন্তু আমাকে কোনো প্রশাসন আমাকে বলে না যে আপনার অমুক নেতা আমাদেরকে মাদক ধরার পরে আপনাদেরকে মানে তদবির করে, এইটা কিন্তু করে। তার কারণ আমরা আগে থেকেই না আমাদের যারা আছেন তাদেরকে আমরা বন্ধ করে দিয়েছি। তার কারণ আমরা তো বঙ্গবন্ধুকে হত্যা করার পর 21 বছর আমরা রাজপথে ছিলাম। মাদকের ব্যবসা তখন আওয়ামী লীগের কিন্তু আমার সংগঠন করে, এখন মাদক ব্যবসা করে আমাদের ভাগ্যের পরিবর্তন করতে হবে, সমাজকে ধ্বংস করে। আমি একটু পিছনে যাই। 1970 সালে বঙ্গবন্ধু আগরতলা মামলাতে বিরোধের পর তখন রেস কোর্স, আজকে যেটা সরল যুদ্ধ, এখানে রেস করা হতো, অর্থাৎ জুয়া খেলা হতো। একটা পরিবার এইরকম জুয়া খেলতে খেলতে ধ্বংস হয়ে যায়। ওই পরিবারের মহিলা তিনি বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করেন, বঙ্গবন্ধুকে বলেন যে আমার পরিবারের অবস্থা এই। তখন বঙ্গবন্ধু বললো যে আমি তো এই মুহূর্তে আপনার কিছু করতে পারবো না, তার কারণ আপনার স্বামীকে ডেকে আমি শাসন করবো কিংবা আমি কোনো নির্দেশ দেবো সেটা বাস্তবায়ন। তবে আমি আপনাকে একটা কথা আমি বলতে চাই যে আমি যদি কোনোদিন সুযোগ পাই তাহলে ওই রেস কোর্সে আর রেস খেলা হবে না, এটা আমি আপনাকে
অত্যন্ত দৃঢ়তার সাথে আমি আমার কথা দিব। 1971 সালে দেশ স্বাধীন হলো। 72 সালের 12ই জানুয়ারি বঙ্গবন্ধু মুজিব পাকিস্তানের কারাগারের 10 তারিখ থেকে আসার পরে জানুয়ারি উনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ করলেন, এবং এই প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনের করার পরে উনি যে সিদ্ধান্ত নিলেন তার ভিতরে ছিল যে রেসকোর্স ময়দান এখন থেকে ওখানে কোনো রেস খেলা হবে না, ওখানে উদ্যান হবে, অর্থাৎ ওখানে গাছপালা লাগিয়ে নাম পরিবর্তন করে সড়ক উদ্যান করা হবে। অতএব ওই মহিলার কাছে যিনি যে কথা দিয়েছিলেন সেই কথা কিন্তু তিনি রক্ষা করেছেন। শুধু তাই নয়, পাকিস্তান আমলে প্রায় 360টি মদের লাইসেন্স বঙ্গবন্ধু ঘোষণা করলেন এটা হলো ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। তিনি কিন্তু মদ সম্পূর্ণভাবে তিনি নিষিদ্ধ ঘোষণা করেছেন। শুধুমাত্র রাষ্ট্রীয় অতিথি অর্থাৎ যারা বিদেশ থেকে ডেলিগেশন আসে তারা বাদে, আর আমাদের দেশে যারা সুইপার, এখন তো স্যানিটেশন অনেক উন্নত মানের, কিন্তু সেই সময় এই অবস্থা ছিল না। তখন তিনি বলেছেন যারা এই ধরনের কাজ করে শুধুমাত্র তারা মদ খেতে পারবে, আর কেউ মদ খেতে, এবং বাইরে কোনো লোক মদ খেয়ে কোন রকমের কোনো তালবাহানা করার কোনো সুযোগ ছিল। অতএব এটা কিন্তু বঙ্গবন্ধু তার শাসন আমলে কিন্তু ক্রিয়েটিভ বাস্তবায়ন। আজকে মদের যেই কারা করেছেন দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসছেন তারাই কিন্তু এই মদের লাইসেন্স আবার চালু রাখিয়েছে। আজকে আমাদের সব সময়ের বিরুদ্ধে কথা বলতে, আজকে আমাদের যুব সমাজ শুধু না, আজকে সব ধরনের যারা এর সঙ্গে আসক্ত সবাই কিন্তু আজকে ধ্বংস হয়ে গেছে। আমাদের যারা সচেতন, আমরা যারা বক্তৃতা দিই, আমরা যারা দায়িত্বশীল ব্যক্তি, দায়িত্বে আছি, আমরা যদি সচেতন হই, আমার পরিবারকে যদি আমি সচেতন করি, আমার সমাজকে যারা দায়িত্ব নিয়ে কাজ করেন তারা যদি সেই কাজটা করতে পারেন, আমি বিশ্বাস করি সমাজ থেকে এই ধরনের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা বলি কাজ করি, আমরা করি না। এটা হলো আমি একটু জাতীয়হীনভাবে বলতে চাই যে এটা আমরা বলি, বক্তৃতা দিই, আমরা সমস্ত, কিন্তু আমরা এই কাজটা করি না। এইটাই হলো দুর্ভাগ্য, এবং এই জন্য এখনো এর বিরুদ্ধে আমাদেরকে বক্তৃতা দিতে হয়। বাল্য বিবাহ আমরা সবাই জানি যে 18 বছরের নিচে বয়স থাকলে তাকে বিয়ে দেওয়া আমাদের দেশের আইন কোনো অবস্থায় সেটা অনুমতি দেয় না। তারপরেও কিন্তু আমাদের সমাজে এমন কোনো দিন নাই যে বাল্য বিবাহের শিকার আমাদের মেয়েরা না হয়। অতএব এর জন্য কিন্তু সমাজ ব্যবস্থা দায়। আমি একটু উদাহরণ দিই। মাননীয় প্রধানমন্ত্রী 2008 সালে যে নির্বাচন, সেই নির্বাচনের ইশতেহারে তিনি ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন। এই ডিজিটাল বাংলাদেশ কি তখন অনেকেই জানতে না। তার উপহাস করে একাধিক ডিলার দিতে হবে। একাধিক ডিলার দেওয়ার কারণে কি হলো, এই মোবাইলের দাম 10,000 টাকায় চলে আসে। আর এখন তো 1,500 2,000 টাকায় এমন কোনো লোক নাই যে মোবাইল ব্যবহার না করে। এর যে সুফল আছে এবার একটা কুফল আছে, এই মোবাইলে